ক্লাস 10-এর ছাত্ররা, আজকে চলতরিতের ক্লাস নাম্বার 3 নিয়ে আমরা চলে এসেছি। দেখো, টপিকগুলো যে সাব টপিক আলোচনা করেছি সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। তো স্টুডেন্টস, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং খাতা পেন নিয়ে অবশ্যই দেখবে, খুব সিরিয়াসলি দেখবে। ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। তো স্টুডেন্টস, এসো আমরা সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। তো তোমরা বলো তো যে একটা বস্তু রয়েছে বাঁ দিকে, যার মধ্যে 20 মাইক্রোকুলম চার্জ রয়েছে, মানে এই বস্তুটা। আর একটা বস্তু রয়েছে ডান দিকে, যার মধ্যে 25 মাইক্রোকুলম অর্থাৎ 25 মাইক্রোকুলম চার্জ রয়েছে বা আধান রয়েছে। এখন বন্ধুরা, আমরা কি করছি, এই দুটোকে একটা তার দিয়ে এইভাবে জয়েন করে দিলাম। এইবার তোমার যদি আমি জিজ্ঞাসা করি যে আধানটা কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ যার কাছে বেশি আধান আছে সে কি আধান এই তারের মধ্যে দিয়ে পাঠাবে, নাকি যার কাছে কম আধান আছে সে আধানকে তারের মধ্যে দিয়ে এদিকে পাঠাবে? এই প্রশ্নটা যদি করি, তাহলে প্রশ্নটা যেন ঠিক আমি এরকম করলাম যে একজন ধনী ব্যক্তি রয়েছে, তিনি একজন গরিব ব্যক্তিকে কি টাকা দেবেন, নাকি একজন ব্যক্তি রয়েছে যিনি হয়তো অতটা ধনী নন, যেমন এই ব্যক্তিটি ধনী নন, তাহলে কার টাকা দেবে, মানে একে টাকা দিয়ে সাহায্য করবে গরিব মানুষটিকে? দেখো, গরিব মানুষটি শুয়ে আছে, নাকি একে টাকা দিয়ে সাহায্য করবে শুয়ে আছে গরিব মানুষটা? এই প্রশ্নটার মতোই হচ্ছে আগের প্রশ্নটা, রাইট? তো একটু ভালো করে ভেবে দেখো, এইখানে গরিব মানুষটাকে বড় লোকটা টাকা দেবে, নাকি এই লোকটা টাকা দেবে? সেটা কি তাদের কাছে কত টাকা আছে শুধু সেইটাই ঠিক করে দেয়? মানে বিশাল টাকার মালিক, বিরাট বড় ধনী লোক, তারা কি সবসময় দান ধ্যান করে কি? আবার যারা দান ধ্যান করে তারা সকলেই কি খুব বড় লোক হয়? একটু ভেবে দেখো তো, হয় না, তাই না? ব্যাপারটা সেরকম নয়। দান ধ্যান করার ইচ্ছা যার থাকে সে দান করবে। ধরো এই ব্যক্তির, এই লোকটির যদি দান ধ্যান করার ইচ্ছা থাকে, দেখো ছবিটা দেখে মনে হচ্ছে কাইন্ড হার্টেড ম্যান, খুব দয়ালু মানুষ, তার দান ধ্যান করার ইচ্ছা আছে। আর এই লোকটি দেখো, এই কিন্তু দান ধ্যান করার ইচ্ছা যদি না থাকে, তাহলে কোনোদিনও এই লোকটাকে কোনো রকম দান করবে না, যতই তার কাছে টাকা থাক না কেন। আবার এর কাছে যত কম টাকা থাকুক না কেন, এই যদি দান ধ্যান করার ইচ্ছা থাকে এই লোকটি, তাহলে কিন্তু সর্বদাই দান ধ্যান এটা করবে। অর্থাৎ কে কাকে দান ধ্যান করবে কি করবে না, সেটা কারো কাছে কত সম্পত্তি আছে তার উপর ডিপেন্ড করছে না, রাইট? ডিপেন্ড করছে কার উপরে? ডিপেন্ড করছে দান করার ইচ্ছা উপরে। অর্থাৎ তার ইচ্ছা আছে কি, তার মনের উপর কি, তার উদারতার উপর ডিপেন্ড করছে, রাইট? আশা করি বুঝতে পারলে। এখানে যদি উদারতার উপর ডিপেন্ড করে, তাহলে বন্ধুরা এখানে আমার উদারতার উপর ডিপেন্ড করবে না কেন? চার্জ বেশি থাকলেই চার্জ একজনকে দেবে তার কোনো তো মানে নেই। অর্থাৎ এর কাছে চার্জ প্রচুর আছে, তার মানেই সে এদিকে চার্জ দিতে থাকবে, তার কোনো মানে নেই। হ্যাঁ, ও যদি দান করার ইচ্ছা থাকে, খুব ইচ্ছা থাকে, চার্জ দান করার ইচ্ছা থাকে খুব বেশি, এর থেকে বেশি যদি চার্জ দান করার ইচ্ছা থাকে, ধরা যাক 25 মাইক্রোকুলমের দান করার ইচ্ছাটা একটু বেশি, তাহলে ও দেবে। আর যদি 20 মাইক্রোকুলম এই বস্তুটা দান করার ইচ্ছা বেশি থাকে, যদি ওর কাছে কম টাকাই আছে, এই কম চার্জই আছে, তাহলে কিন্তু দান করার ইচ্ছা যদি বেশি হয়, তাহলে ও দেবে এদিকে। তার মানে আধান কোন দিকে থেকে কোন দিকে যাবে সেটা ঠিক করে দিচ্ছে আধান দানের ইচ্ছে। এখন এই আধান দানের ইচ্ছেটা কি? আধান দানের ইচ্ছেটা হচ্ছে বন্ধুরা পোটেনশিয়াল বা বিভব। অর্থাৎ যার পোটেনশিয়াল বেশি সে সবসময়, যার পোটেনশিয়াল কম তাকে আধান দান করবে। এটা হচ্ছে আধান দান করার ইচ্ছে, রাইট? আসলে বোঝাতে পারছি? যেমন বন্ধুরা দেখো, এখানে দুটো পাত্র দেখানো আছে। একটা পাত্র বিশাল, প্রচুর জল আছে, আর একটা পাত্র দেখো ছোট্ট মতো, তাতে কম জল আছে, রাইট? এইবারে যদি দুটো পাত্রকে আমি এইভাবে আমি দুটো পাত্রকে এইভাবে নল দিয়ে জুড়ে দিয়েছি, তো তোমরা বলতে পারবে যে কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে জল যাবে? দেখো, ভালো করে ভেবে নেবে। প্রথমে দেখো, এই পাত্রটায় অর্থাৎ বাঁ দিকের পাত্রটা কিন্তু প্রচুর জল আছে, আর এটা কিন্তু খুব কম জল আছে, এটা কিন্তু খুব কম জল আছে, এইটা ডান দিকেরটা প্রচন্ড কম জল আছে। বলতে হবে কোন দিক থেকে কোন দিকে জল যাবে? ভালো করে ভেবে বলো। তোর বাড়িতে এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো, তোমরা দেখবে
জল কিন্তু এই দিক থেকে এই দিকে যাবে, কম পাত্র থেকেই বেশি পাত্রের দিকে জল চলে যাবে। ঠিক আছে? তো জল যাবে কেন? একটা তরল একদিক থেকে অন্যদিকে কেন প্রবাহিত হয়? চাপের পার্থক্য থাকলে প্রবাহিত হয়, বা উচ্চতার পার্থক্য থাকলে প্রবাহিত হয়। মানে এই পাত্রের মনটা অনেক বড়, এই পাত্রের মন অনেক বড়। মন বলবো এখানে, মন মানে হচ্ছে উচ্চতা, রাইট? আর এই পাত্রের মন কিন্তু ছোট খুব, মানে উচ্চতা খুবই ছোট। হুম। তো যার উচ্চতা বেশি সেদিকে চাপটা বেশি আছে জলের, এদিকে জলের চাপ বেশি, আর এদিকে জলের চাপ কম। আমরা জানি চাপ বেশি থেকে চাপ কমের দিকে যে কোনো প্রবাহই যাতায়াত করে। অর্থাৎ এই কিন্তু এদিক থেকে এইভাবে যেতে থাকবে। ঠিক এই অ্যানালজিটাই কিন্তু এখানেও কার্যকরী। এখানে কার বিভব বেশি সেটা আমি যদি না জানতে পারি, আমরা কোনোভাবেই বলতে পারবো না যে কারেন্ট এদিক থেকে এদিকে যাবে নাকি এদিক থেকে এদিকে যাবে, মানে আধানগুলো এদিক থেকে এদিকে যাবে নাকি আধান এদিক থেকে এদিকে যাবে, কোনোভাবেই আমরা এটা কিন্তু বলতে পারবো না। তো আমাদের কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাবে বা কোন দিক থেকে কোন দিকে আধান প্রবাহ হবে, সেটা কে ঠিক করে দেবে বন্ধুরা? সেটা ঠিক করে দেবে বিভব প্রভেদ বা বিভব, উচ্চ বিভব। কোনটা উচ্চ বিভব আছে এবং কোনটা নিম্ন বিভব আছে, এইটাই ঠিক করে দেবে যে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে। ধরা যাক, বাঁ দিকের বস্তুটার বিভব হচ্ছে 2v, আর ডান দিকের বস্তুটার বিভব হচ্ছে v। তাহলে বুঝতেই পারছো কার বিভব বেশি? এটার বিভব বেশি। তার মানে আধানগুলো এই দিক থেকে এদিকে যাবে, যদিও খেয়াল করে দেখো এর মধ্যে কিন্তু কম আধানই আছে, রাইট? তাহলে বোঝা গেল, যদি এটা 2v মানে বেশি বিভব, তাই না? বেশি বিভব বা বেশি পোটেনশিয়াল, আর এটা v কম পোটেনশিয়াল। আমরা জানি বেশি বিভব থেকে কম পোটেনশিয়ালের দিকে বা কম বিভবের দিকে আধানগুলো যাতায়াত করবে। তাহলে আধান 20 থেকে 25-এর দিকে যাবে, যদিও 20-তে কিন্তু কম আধানই আসে। ধরা যাক এটা একটা তামার তারের অংশ। তোমার তামার তার তো দেখেছো, ওটাকে একটু বড় করে মেখেছি, হ্যাঁ একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছি, এটা বড় মতো দেখা, তাই তো? তো তামার তারের একটা অংশের এই পাশে আমি দিয়ে রেখেছি একটু বেশি পোটেনশিয়াল, অর্থাৎ 2 ভোল্ট। ঠিক আছে? আর এই পাশে দিয়ে রেখেছি একটু কম পোটেনশিয়াল, মানে 1 ভোল্ট, রাইট? তো এই পোটেনশিয়ালটা বেশি কোন দিক থেকে কোথায় কোথায় আছে? এদিকে বেশি আছে। অর্থাৎ এইখানে থেকে, মানে 2 ভোল্ট থেকে, 2 ভোল্টের দিক থেকে। আর আরেকটা কথা বলে দাঁড়াও, সেটা হচ্ছে এই যে আমি ছবিটা এঁকেছি না, এই তারটার মধ্যে এরকম অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। তোমরা জানো যে তার তো ধাতু দিয়ে তৈরি, আর ধাতুদের হয় কি ইলেকট্রনের প্রতি একটু মায়া মমতা একটু কমই থাকে। মানে বিশেষ করে যে ইলেকট্রনটা একদম ধাতুর পরমাণুর একদম বাইরের কক্ষে থাকে, তার প্রতি তো মায়া মমতা অনেক কম থাকে। অর্থাৎ এই ইলেকট্রনটা দেখো, এটা হচ্ছে আমি পরমাণু এঁকেছি ধাতু, ধাতুর পরমাণু দেখবে সাধারণত বাইরের কক্ষে এরকম একটা ছোট্ট ইলেকট্রন বসে থাকে একা একা, যেটা কিনা অনেক দূরে আছে কেন্দ্র থেকে। তো ধাতু মাত্র এই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে পারলে বাঁচে। তো এই ইলেকট্রনটা আলগা ভাবে আটকানো থাকে এখানে, খুব আলগা ইলেকট্রন এটা। এরকম প্রচুর পরমাণু দিয়ে হচ্ছে এইটা তৈরি, তাই তো? এই জিনিস অনেকগুলো পরমাণু দিয়ে তৈরি। সেক্ষেত্রে ওর যে ইলেকট্রন গুলো আছে, মুক্তভাবে আবদ্ধ ইলেকট্রন, এরকম প্রচুর মুক্তভাবে আবদ্ধ ইলেকট্রন আছে যারা পালাতে পারলে বাঁচে। তো এই মুক্তভাবে ইলেকট্রন গুলোকে আমি এখানে ছবি দিয়ে এঁকেছি, রাইট? তো এখানে প্রচুর এরকম মুক্ত ইলেকট্রন ঠিক বলবো না, লুজলি বাউন্ড ইলেকট্রন এখানে ঘুরে 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 বেড়াচ্ছে অলওয়েজ। ঠিক আছে? তো আমরা এদের মধ্যে তো বুঝতেই পারছো ইলেকট্রন মানে নেগেটিভ আধান রয়েছে, তাই তো? নেগেটিভ আধান যখনই রয়েছে, সে কি হবে? নেগেটিভ আধান কিন্তু কি করবে ইলেকট্রনগুলো, বলো? এদিকে উচ্চ বিভব রয়েছে, তাই না? বাঁ দিকে উচ্চ বিভবটাকে আমি এক কাজ করি একটু, আমি উচ্চ বিভবটাকে একটু বলি। মানে এটা যেহেতু বেশি বিভব, আমি এটাকে এক কাজ করতে পারতাম, এটাকে আমি বলতে পারি এটা পজিটিভ বিভব বলে দিতে পারি। ঠিক আছে? এটাও তো উচ্চ বিভবই হলো। আর নিম্ন বিভব মানে আমি বলতে পারি যে এখানে কোনো একটা একটু কম পজিটিভ জিনিস রয়েছে। কম পজিটিভ জিনিস মানে আমি নেগেটিভও ধরতে পারি, নেগেটিভ রয়েছে ধরো, কম পজিটিভ মানে ধরো নেগেটিভই রয়েছে। ঠিক আছে? তাহলে এবার তোমরা বলতে পারবে যে ইলেকট্রন গুলো কোন দিকে যাবে? ইলেকট্রন কিন্তু আকর্ষিত হবে কোন দিকে? যেদিকে পজিটিভ আছে, অর্থাৎ এই দিকে ইলেকট্রন গুলো মুভ করবে। অর্থাৎ ইলেকট্রন গুলো যেদিকে সেই দিকে ইলেকট্রন গুলো বেশি বিভবের দিকে আকর্ষিত হবে, রাইট? তার মানে ইলেকট্রনের ফ্লো হয়ে যাচ্ছে এই দিক থেকে এই দিকে। ইলেকট্রনের ফ্লো যেদিকে হয়, আমরা ধরে নিই বন্ধুরা যে তড়িৎ প্রবাহ হচ্ছে ঠিক তার উল্টো দিকে। অর্থাৎ তড়িতের প্রবাহকে আমরা ধনাত্মক আধানের প্রবাহ ধরে নিই। যেহেতু ধনাত্মক আধানগুলো সত্যি সত্যি প্রবাহিত হতে পারে না, কারণ ধনাত্মক আধান তো একদম কেন্দ্রে থাকে, তারা তো প্রবাহিত হতে পারে না।
প্রবাহিত করা হয়, প্রবাহিত হয় যারা একদম এইখানে আছে বাইরের কক্ষে, তারাই প্রবাহিত হয়, তারা নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি ডান দিকে যায় বন্ধুরা, তাহলে পজিটিভ কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে, এটা ধরে নেওয়া হয়। ঠিক এই কারণেই ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ইলেকট্রনের আধান তো নেগেটিভ, আমরা ধরে নিই যে পজিটিভ আধান তার উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। এই পজিটিভ আধান প্রবাহিত হওয়াটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। যতগুলো পজিটিভ আধান 1 সেকেন্ডে প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। কিরকম ব্যাপারটা দেখে নিই। ধরে নিই এখানে একটা সার্টেন ক্ষেত্রফল দেখানো হচ্ছে, মানে প্রস্থচ্ছেদ দেখানো হচ্ছে, তারের ওইখানটা একটু কেটে কেটে দিয়ে দেখাচ্ছে আলাদা করে। তো দেখো এখানে অনেকগুলো অপেক্ষমান ইলেকট্রন রয়েছে যারা যাবার জন্য বসে আছে, যাবে। এখানে যেই আমি ভোল্টেজ দিয়ে দিয়েছি, মানে লো ভোল্টেজ দিয়ে দিয়েছি, তখন কি হবে যে আধানগুলো, ইলেকট্রন বলবো না এগুলোকে বন্ধুরা, এগুলোকে আমি পজিটিভ আধান বলবো, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি পজিটিভ আধান, ইলেকট্রনের উল্টো দিকে যায় এরা। এটা এটা হাইপোথেটিক্যাল আইডিয়া, কিন্তু একদম চিন্তা করে নিতে হয়, মনে মনে ভেবে নিচ্ছি যে ওটা পজিটিভ আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তো এটা পজিটিভ আধান, তো কোথাও কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে যাবে। কোনো একটা মুহূর্তে মনে করো এই ক্ষেত্রফলটাকে ঠিক লম্বভাবে এই আধানগুলো ক্রস করছে। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই আধানগুলোর মোট মান হচ্ছে, ধরে নাও কত, ধরে নাও, ধরে নাও 2 কুলম্ব। আধানগুলো যতগুলো আধান পাস করছে ওদের মোট মান, এদের সবার যোগ, আধানগুলো যোগ করলে আমি ধরলাম 2 কুলম্ব হবে। তো 2 কুলম্ব ঠিক 1 সেকেন্ডের মধ্যে এই এই ক্ষেত্রফলটাকে অতিক্রম করছে, এটা আমি ধরে নিয়েছি। ঠিক আছে? অর্থাৎ 1 সেকেন্ডে 2 কুলম্ব যদি অতিক্রম করে থাকে, তখন বলা হবে এর প্রবাহ মাত্রা হচ্ছে 2 কুলম্ব পার সেকেন্ড। রাইট? আচ্ছা বেশ, এবার আমি ধরে নিচ্ছি আরো একটু বেশি, যদি আর একটু সময় বেশি অতিবাহিত হয়ে যায়, ধরো 1 সেকেন্ডের থেকে বেশি সময় অতিবাহিত হয়েছে, তার মানে 1 সেকেন্ড থেকে বেশি সময় অতিবাহিত হলে আরো কিছু ইলেকট্রন চলে আসবে পরিবাহিত হওয়ার জন্য, তাই না? আরো কিছু ইলেকট্রনকে আমরা পেয়ে যাবো এখানে, ধরো আরো কতগুলো ইলেকট্রন এখানে পেয়ে যাচ্ছি এক। ঠিক আছে? তো যখনই আমি বললাম যে 2 সেকেন্ডে কতগুলো অতিক্রম করবে, তাহলে দেখো আরো বেশি পেয়ে গেছি, দেখো এখানে আরো বেশি সংখ্যক যাচ্ছে, মানে এরা সকলেই 2 সেকেন্ডে চলে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি। ঠিক আছে? 2 সেকেন্ডের মধ্যে এই এরিয়াটাকে, এই যে ক্ষেত্রফলটাকে এরা ক্রস করে চলে যাবে এই পাশে, এ পাশে চলে যাবে 2 সেকেন্ডের মধ্যে। তাহলে এবার দেখো 2 সেকেন্ড যখন হয়ে গেছে, এখন এবার আধানের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তো 2 সেকেন্ডে খেয়াল করো বন্ধুরা, 2 সেকেন্ডে মোট মনে করো 10 কুলম্ব চার্জ চলে যাচ্ছে এদিক থেকে এদিকে, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলকে, অর্থাৎ এই ক্ষেত্র প্রস্থচ্ছেদটাকে অতিক্রম করে চলে যাচ্ছে। তাহলে হিসেবে আসি যে 2 সেকেন্ডে যদি 10 কুলম্ব আধান একটা নির্দিষ্ট ক্ষেত্রফলকে ক্রস করে যায়, তাহলে 1 সেকেন্ডে কতগুলো যাবে? 2 সেকেন্ডে 10 দিলে 1 সেকেন্ডে যাবে 5 কুলম্ব, তাই না? তাহলে আধান প্রবাহের হারটা কত বন্ধুরা? প্রতি সেকেন্ডে নির্দিষ্ট ক্ষেত্রফলকে অতিক্রম করছে কতগুলো চার্জ, কতটা চার্জ, সেটা হচ্ছে উত্তর হচ্ছে 5 কুলম্ব। বা একটু স্পেসিফিক্যালি বলতে আমরা বলতে পারবো যে রেটটা হচ্ছে 5 কুলম্ব পার সেকেন্ড। ঠিক আছে? 5 কুলম্ব পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 5 কুলম্ব করে চার্জ এই নির্দিষ্ট ক্ষেত্রফলটাকে অতিক্রম করছে। রাইট? এইটাকে বলা হচ্ছে প্রবাহ মাত্রা, অর্থাৎ প্রবাহের মাত্রা, সময়ের সাপেক্ষে আধানের প্রবাহের মাত্রা। এই কুলম্ব পার সেকেন্ড বন্ধুরা, এই কুলম্ব পার সেকেন্ডের একটা নাম আছে, তার নাম অ্যাম্পিয়ার। তো আমরা এটাকে বলতে পারি 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কত? 5 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞাটা বন্ধুরা দেখো আমরা লিখেছি এখানে, যে প্রতি সেকেন্ডে কোনো পরিবাহীর কোনো নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যত আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর একে এ দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে? আর অ্যাম্পিয়ার মানে এটাও লিখে দিই যে 1 অ্যাম্পিয়ার মানে বন্ধুরা, 1 অ্যাম্পিয়ার মানেই হচ্ছে 1 কুলম্ব পার সেকেন্ড, 1 কুলম্ব পার সেকেন্ড। আর অ্যাম্পিয়ার মানেই হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব মানে আধান, পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ড, আধান প্রতি সেকেন্ড কি বলা হয়? অ্যাম্পিয়ার। ওকে? তো ধরো বন্ধুরা এখানে এই পাঁচটার বিভব বন্ধুরা, ধরে নাও এর বিভব এই মানে তোমাদের লেফট সাইডের বিভব ধরে নাও ভি ভোল্ট, আর রাইট সাইডেরও বিভব হচ্ছে ভি ভোল্ট। তার মানে এখান থেকে কি কেউ যাবে? কেউই যাবে না, দুদিকে দুদিকেরই পোটেনশিয়াল সেম আছে, অর্থাৎ কোনো রকম প্রবাহ মাত্রা এখানে হবে না।
তাই না? দুদিকেই হচ্ছে সেম বিভব, অর্থাৎ প্রবাহ মাত্রা যাবে না। তো এবার বন্ধুরা আমরা লেফট সাইডের প্রভাব বিভবটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি, এটা 2 ভোল্ট করে দিচ্ছি। এবার কি হবে, 2 ভোল্ট যদি করে দিই তাহলে কিছু আধান মনে করো এই 3 বন্ধু এদিকে যাওয়া স্টার্ট করলো, ঠিক আছে? 1 সেকেন্ডে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 3 বন্ধু চলে গেল। এবার দেখা যাচ্ছে আমি এইখানে এটাকে আরেকটু বাড়িয়ে দেবো, মনে করো এটা করে দিলাম আমি 3 ভোল্ট। তাহলে আগেরবার 3 বন্ধু গেছিল, এবার নিশ্চয়ই আরো বেশি বন্ধু হয়ে যাবে, আরো বেশি কটা আধান। এবার কিন্তু এরাও বলছে আমরাও যাবো, কারণ ঠিক আছে। তো এইভাবে যতই আমি এখানে ভোল্টেজ আমি বাড়াতে থাকবো, অর্থাৎ পোটেনশিয়াল আমি বাড়াতে থাকবো, ততই কিন্তু এখানে আরো বেশি সংখ্যক আধান এই প্রস্থক্ষেত্রটা অতিক্রম করতে চাইবে বা চলে যাবে এই পাশ থেকে পাশে। অর্থাৎ বুঝতে পারছো যে যত আমি বিভবের পার্থক্যটা বাড়াচ্ছি, মানে প্রথমবার বিভবের পার্থক্য ছিলই না। প্রথমবার কি ছিল না, ভি মাইনাস ভি, বিভব পার্থক্য কত ছিল? বিভবের পার্থক্য ছিল হচ্ছে 0, তাই তো? 0 যখন ছিল তখন দেখো কোনো রকম তড়িৎ প্রবাহ হয়নি, ঠিক আছে? এবার যখনই আমি বাড়িয়ে এটাকে 2 করলাম, তখন বিভব পার্থক্য হয়ে গেল 2v মাইনাস ভি। পার্থক্য কত হচ্ছে? বিভবে ভি। তখন কিন্তু কিছু পরিমাণ আধান যাওয়ার জন্য রেডি হয়েছিল। আরো যখন আমি এটাকে 3 ভোল্ট করে দিলাম, তখন দেখা যাচ্ছে আরো বেশি আধান বেড়ে গেল যাওয়ার জন্য, কারণ এখন বিভব প্রবাহ পার্থক্য হয়ে গেছে কত? 2 ভোল্ট। 3 ভোল্ট মাইনাস ভি ভোল্ট, 2 ভোল্ট পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স। আবার যখন আমি এটাকে বাড়িয়ে 4 ভোল্ট করে দিলাম বন্ধুরা, তখন বিভব পার্থক্য হয়ে গেছে কত? 4 মাইনাস ভি, দ্যাট ইজ 4v মাইনাস ভি, দ্যাট ইজ 3 ভোল্ট। তখন দেখা যাচ্ছে আরো বেশি, যত বিভব প্রভেদ বাড়ছে তত দেখো এখানে কিন্তু প্রচুর আধান 1 সেকেন্ডে এই পাশ থেকে বসে চলে যাচ্ছে। তেমন এটা তো সিম্পল ব্যাপার যে যত বিভব প্রভেদ বাড়বে তত প্রবাহ মাত্রাও বেড়ে যাবে, তাই তো? বিভব প্রভেদ বাড়লে প্রবাহ মাত্রাও বেড়ে যাচ্ছে, এটা বুঝতে আশা করি কোনো অসুবিধা তোমাদের হচ্ছে না। তো বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা নিয়ে একজন বিজ্ঞানী আমাদের সূত্র দিয়ে গেছেন, তার নাম হচ্ছে ওহম, রাইট? তো ওহমের সূত্র এবার আমরা পড়বো, তার নাম হচ্ছে ওহম। ওহম বলে যে সায়েন্টিস্ট আছেন, তার সূত্র আছে যে কত বিভব পাত্রে কত প্রবাহ মাত্রা হবে, এই নিয়ে তিনি সূত্র দিয়েছিলেন। এটা তো বুঝতে পারছো যে বিভব প্রভেদ বাড়লে প্রবাহ মাত্রা বেড়ে যায়। এই সংক্রান্ত এবার আমরা শিখবো ওহমের সূত্র। বন্ধুরা উনি বলছেন, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীটির দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। অর্থাৎ মনে করো এটা একটা পরিবাহী, আমি আঁকছি, মনে করো একটা পরিবাহী আমি এঁকেছি, সে এটা হচ্ছে একটা পরিবাহী, ঠিক আছে? এটা পরিবাহী আঁকলাম আমি। এই পরিবাহী কি কি অপরিবর্তিত আছে দেখো, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, মানে পরিবাহীটার উষ্ণতা যেন অপরিবর্তিত থাকে, যতক্ষণ ধরে আমি এখানে কারেন্ট পাঠাবো ততক্ষণ যেন অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমি পরিবাহীতে কারেন্ট পাঠাতে চাইছি, মনে করো এই তার হালকাটা তার আমি যোগ করে দিয়েছি, আর এই একটা তার যোগ করে দিয়েছি, যোগ করে দিয়ে কারেন্ট পাঠাবো। কারেন্ট পাঠানোর জন্য আমি বাজার থেকে একটা ব্যাটারি এনেছি, সেই ব্যাটারিটা আমি এইভাবে যোগ করে দিয়েছি। ব্যাটারি আঁকার কায়দা হচ্ছে একটা বড় ডান্ডা আঁকতে হয়, একটা ছোট ডান্ডা আঁকতে হয়। আমি পরে আবার এটাই বলবো, বড় ডান্ডা ছোট ডান্ডা, বড় ডান্ডাটা হচ্ছে পজিটিভ আর ছোট ডান্ডাটা হচ্ছে নেগেটিভ ব্যাটারি, ঠিক আছে? এইভাবে ব্যাটারি আমি যোগ করে দেবো, ঠিক আছে? ব্যাটারি যোগ করার মাত্র বিভব প্রভেদ তৈরি হয়ে গেল, তাই না? বিভব প্রভেদ, কোন বিভব প্রভেদ তৈরি হয়ে গেল? মনে করো এটা আমি বাজার থেকে একটা 1.5 ভোল্টের ব্যাটারি এনেছি, ঠিক আছে? এই 1.5 ভোল্টের ব্যাটারিটা আমি এখানে যোগ করে দিয়েছি। তাহলে কি হলো, এই দিকটা তো পজিটিভ, এই দিকটা নেগেটিভ, তার মানে এটা হাই, এটা হয়ে গেল হাই পোটেনশিয়াল পরিবাহীটার, আর এই প্রান্তটা হয়ে গেল পরিবাহীটার লো পোটেনশিয়াল, অর্থাৎ কম বিভব। তার মানে আমরা জানি হাই থেকে লোতে তড়িৎ প্রবাহ হবে, রাইট? এই হচ্ছে ব্যাপার। এই তড়িৎ প্রবাহ যতক্ষণ হবে ততক্ষণ যেন উষ্ণতাটা না পাল্টায় বা অন্যান্য ভৌত অবস্থা যেন পাল্টে না যায়। অর্থাৎ যদি ভৌত অবস্থা পাল্টে যায়, মানে খুব ঠান্ডা হয়ে গেছে বা খুব গরম হয়ে গেছে, বা ধরো পরিবাহীটার মেটেরিয়ালটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, এসব কিছু করা যাবে না, ঠিক আছে? যেরকম যা পরিবাহী রাখা ছিল, তামা হলে তামারটাই, এটা যদি তামাই থাকে, যতক্ষণ আমি পরীক্ষাটা চালাবো ততক্ষণ যেন তামাটা পাল্টে না দিই, বা এটা যেন গরম না হয়ে ওঠে যতক্ষণ আমি পরীক্ষা চালাবো, তাই তো? এই দুটো যদি আমি মেনটেন করতে পারি, আমি পাল্টালাম না, অন্য ধাতু দিয়ে রিপ্লেস করলাম না, বা কোনোভাবে গরম আমি করলাম না, তাহলে বলছে তড়িৎ এই প্রবাহ মাত্রাটা বন্ধুরা
অর্থাৎ এর মধ্যে দিয়ে তো যেই আমি বিভব প্রভেদ দেবো তখন এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা শুরু হয়ে যাবে, তাই তো? এই প্রবাহমাত্রাটা বলছে বিভব প্রভেদের সমানুপাতিক হবে। এখন বিভব প্রভেদটা আছে 1.5 ভোল্টের বিভব প্রভেদ আমি দিয়ে রেখেছি, তাই তো? অর্থাৎ এখানে এখানে মোটামুটি 1.5 ভোল্টের একটা বিভব প্রভেদ পড়ে 1.5 ভোল্ট পড়বে না, তোমরা জানো একটু কম পড়বে, তড়িৎ চালক বল বিভব পার্থক্য তোমরা শিখেছো অনেক। তাহলে এটা ধরে নাও এখানে কিছু একটা পড়েছে 1.5 ভোল্ট, নাও 1.48 ভোল্ট ধরো পড়েছে, একটু কম পড়বে, এত ভোল্ট পড়েছে। তাহলে এর মধ্যে কি হয়ে গেল, বিভব প্রভেদ সৃষ্টি হয়ে গেছে, এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে গেল। ওকে, এবার বলা হচ্ছে যদি আমি এই ব্যাটারিটাকে চেঞ্জ করে দিই বন্ধুরা, ব্যাটারিটাকে চেঞ্জ করে আমি যদি একটু বেশি ভোল্টের ব্যাটারি দিয়ে দিই তাহলে কি হবে? বেশি ভোল্টের ব্যাটারি দেওয়ার অর্থ হচ্ছে মনে করো আমি এখানে অন্য একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি, ধরো একটু বড় ব্যাটারি দিয়ে দিচ্ছি। আগে ছিল 1.5 ভোল্ট, এবার আমি দিয়ে দিয়েছি সে 5 ভোল্ট। 5 ভোল্টের ব্যাটারি দেওয়া মাত্রই এখানে বিভব প্রভেদটা একটু বেড়ে যাবে, তাই না? বিভব প্রভেদ কত বাড়বে? মনে করো 5 ভোল্ট দিয়েছি, 4.8 বিভব প্রভেদ হয়ে গেছে, তার মানে বিভব প্রভেদ বেড়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে তড়িৎ প্রবাহটাও একটু বেড়ে যাবে, ঠিক আছে? তো যতই এরকম ভাবে তুমি বিভব প্রভেদ বাড়াতে থাকবে, আমি একটু লিখছি, ধরো আমি আই মানে বোঝাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে, আই বোঝাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা, আর ভি দিয়ে বোঝাচ্ছি আমি বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স। তো যখনই তুমি করবে কি, আচ্ছা এক কাজ করি, ভিটাকে আমি এই পাশে লিখি, হ্যাঁ ভিটাকে আমি এই পাশে লিখি, এইভাবে লিখি। যখন বিভব প্রভেদ আমি দিইনি, ব্যাটারি কানেক্ট করিনি, তখন কারেন্টও কিছু নেই, ঠিক আছে? যখন বিভব প্রভেদ আমি হট করে একটু বাড়িয়ে দিলাম, কত দিয়েছিলাম মনে ওই 1.5 ভোল্টের মতো দিয়েছিলাম, হ্যাঁ? তো 1.5 ভোল্টকে আমি 2 ভোল্ট ধরে নিচ্ছি, তো লিখতে সুবিধা হবে আমার। 2 ভোল্ট যখন বিভব প্রভেদ দিলাম তখন দেখা যাচ্ছে কারেন্ট ফ্লো হলো, ঠিক আছে? কারেন্ট ফ্লো হয়ে গেছে, ধরা যাক কারেন্ট ফ্লো হয়েছে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এইবারে আমি ভোল্টেজটাকে বাড়িয়ে 4 ভোল্ট করে দিলাম, তোমার যেই না 4 ভোল্ট করে দিয়েছি অমনি দেখা যাচ্ছে কারেন্ট ফ্লো হয়ে গেছে 8 অ্যাম্পিয়ার। তো আমি যতই বিভব প্রভেদটা বাড়াচ্ছি বন্ধুরা, ততই সেই একই হারে কিন্তু আমার তড়িৎ প্রবাহ বেড়ে চলেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ওহম সাহেব বলে গিয়েছিলেন যে যতই বিভব প্রভেদ বাড়াবে ততই তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক আছে, সমানুপাতিক হারে বাড়বে। বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, বিভব পার্থক্য যদি তুমি কমাও তাহলে প্রবাহ মাত্রাটাও কমবে, রাইট? এবং সেটা কিন্তু তখনই হবে যখন উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত আছে, ঠিক তখনই হবে। তার এটা যদি অপরিবর্তিত না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু এই সূত্র কোনোভাবেই মেনে চলবে না বা সূত্র গন্ডগোল পাকিয়ে দেবে। কেন গন্ডগোল পাকাবে আমি সেটা পরের ক্লাসে আলোচনা করব। তো যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে মানে সরি ভুল উল্টো বলছি আমি এটাকে, যদি দুপাশে বিভব প্রভেদকে বাড়িয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে তড়িৎ আবার যদি বিভব প্রভেদকে কমাই তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যায়। আবার যে হারে বাড়াচ্ছে সেই হারেই কিন্তু বাড়ে এবং কমে। তো এই জন্যই বলা যেতে পারে যে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই, আই বলে আমরা এটাকে ডিনোট করব, যদিও এর একক কিন্তু অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো তড়িৎ প্রবাহ মাত্রা আই হচ্ছে একেবারেই সমানুপাতিক কার সাথে না, বিভব প্রভেদের সাথে। ওকে, তো আমরা এইভাবে লিখলাম, আমরা অঙ্কর সাহায্যে আমরা জানি কিভাবে লিখতে হয়, আই ভ্যারিজেস ভি, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপারটাকে কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি, কিরকম ভাবে না লিখতে পারি যে ভি ভ্যারিজেস আই লিখতে পারি, তো ভি ভ্যারিজেস আই লিখতে পারি, ঠিক আছে? ঘুরিয়ে লিখতে পারি, বেশ। এবার সমানুপাতিক ধ্রুবকটা তুলতে গেলে কি করতে হয়, কোন একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাই তো? তো আমরা সেই ধ্রুবক দিয়ে গুণ করে দিচ্ছি, ধ্রুবকটাকে আমরা ক্যাপিটাল আর ধরছি, ধরে নিচ্ছি ধ্রুবকটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান চলে আসবে। এই ক্যাপিটাল আর কি সেটা কিন্তু আমরা এখনো জানি না, দেখতে হবে যে ক্যাপিটাল আরটা কি। তো তার জন্য এক কাজ করি, আমরা আই ইজিক্যাল টু কত আসছে সেটা লিখে রাখি এখানে। আই ইজিক্যাল টু দেখো তোমরা পেয়ে যাচ্ছ ভি বাই আর, ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল, অর্থাৎ বিভব পার্থক্য ডিভাইড বাই আর। তো স্টুডেন্টস একটা খেয়াল করে দেখো যে এইখানে একটু অঙ্কের ব্যাপারটা একটু দেখো, যে ধরো ভিটা আমি পাল্টাচ্ছি না, অর্থাৎ ব্যাটারি একই ব্যাটারি দিয়ে রেখেছি, মানে আমি বলতে চাইছি ধরো এই তারটা রয়েছে, তো
এই তারের তুমি দুপাশে যে ব্যাটারিটা ব্যবহার করেছিলে সেই ব্যাটারিটা একই ব্যাটারি তুমি দিয়ে দাও। একই ব্যাটারিটা পাল্টাওনি, তুমি ব্যাটারিটা যা ছিল তাই আছে, বাজারে গিয়ে বারবার ব্যাটারি চেঞ্জ করোনি, ব্যাটারিটা সেম আছে, অর্থাৎ ভিটা ভি আছে, মানে ব্যাটারি সেম আছে মানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা সেম আছে। ব্যাটারি যদি সেম থাকে তাহলে এখানে বিভব পার্থক্য কিন্তু একই আছে, অর্থাৎ বিভব পার্থক্য ভি আছে, রাইট। এইবার কি হচ্ছে বন্ধুরা, মনে করো কোনোভাবে যদি এই আর যাই হোক না কেন, এই আরটাকে যদি বাড়িয়ে দিই আমি, তো বন্ধুরা আর যাই হোক, আর এর মান যদি আমি বাড়াতে পারি, ভেবে দেখো আর এর মানটা যদি আস্তে আস্তে বাড়ে তাহলে কি হবে, একটু উদাহরণ দিয়ে বলে দিই। মনে করো তোমার ভি হচ্ছে 20 ভোল্ট, আর আর প্রথম অবস্থায় মনে করো 1 ছিল, তাহলে আই কত আসছে, আই আসছে 20, আই দেখা যাচ্ছে 20 আসছে। আচ্ছা বেশ, এবার যদি আর এর মানটা আমি বাড়িয়ে বলে দিই যে আর এর মান হচ্ছে 2, তাহলে আর আই কত চলে এলো বন্ধুরা, আই হয়ে গেল 10, দেখো আই কমে গেল, আগের বারে 20 ছিল এবার হয়ে গেল 10। ঠিক আছে, এবার যদি আরো একটু বাড়িয়ে দিই, 2 থেকে ধরো আমি 4 করে দিলাম, 4 করে দিচ্ছি মানে আর এর মান আরো বাড়িয়ে দিচ্ছি, তাহলে কত হয়ে গেল বন্ধুরা, দেখো আই এর মান কিন্তু আরো কমে যাচ্ছে, 5 হয়ে গেল। আই মানে কি, প্রবাহমাত্রা। অর্থাৎ এই রিলেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর যাই হোক না কেন আর এর মান যদি বাড়ে, আর যদি বেড়ে যায় তাহলে আই কমে যায়, রাইট। বিভব পার্থক্য স্থির রেখে আর এর মান বাড়ালে, দেখো লিখেছি আমি, বিভব প্রভেদ স্থির রেখে যদি আর এর মান বাড়ালে প্রবাহমাত্রা কমে যায়। অর্থাৎ আর হচ্ছে এমন একটা কিছু কোয়ান্টিটি যেটা কিনা বাধা দেয়, প্রবাহমাত্রাকে বাধা দেয়। ঠিক আছে, তো এই জন্যই আর কোয়ান্টিটিটার নাম দেওয়া হয়েছে রোধ। আর কে বলা হয় রোধ বা ইংরেজিতে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এইভাবে আমরা রোধ পেয়ে গেলাম। তো আর সমান কি, দেখো আর সমান পেয়ে যাচ্ছি আমরা ভি বাই আই। অর্থাৎ রোধের সংজ্ঞা কিরমভাবে দেওয়া যেতে পারে, রোধের সংজ্ঞা দেওয়া যেতে পারে যে কোনো পরিবাহীর বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রার অনুপাতকে রোধ বলা হয়। তোমরা পরীক্ষায় এইভাবে লিখবে যে রোধ অর্থাৎ কোনো পরিবাহীর বিভব প্রভেদ ও প্রবাহমাত্রার অনুপাতকে বলা হয় রোধ। ঠিক আছে, এবার আমরা দেখি রোধের ইউনিট কি, অর্থাৎ একক কি। দেখো বন্ধুরা, আমরা দেখলাম ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই তো, ভি ইজ ইকুয়াল টু আই আর দেখে নিয়েছি। তো আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। এবার ভি এর একক কি বন্ধুরা, ভি এর একক হচ্ছে ভোল্ট, তাই তো, বিভব প্রভেদের একক ভোল্ট, আর প্রবাহমাত্রার একক হচ্ছে কত, অ্যাম্পিয়ার, তাই তো। তো এটাকে ভি বাই এ লিখি আমরা, ভি বাই এ লিখে দিচ্ছি। ভোল্ট পার অ্যাম্পিয়ার একে বলা হয় ওহম। এর একটা চিহ্ন আছে, চিহ্নটা হচ্ছে উল্টোনো টুপির মতো। তো আমরা ওহমকে ডিফাইন করে দিলাম, বা আমরা রোধের সংজ্ঞা পেয়ে গেলাম কোথা থেকে না, ওহমের এই সূত্র থেকে। ঠিক আছে, তো আমরা কিন্তু এবার বিভিন্ন প্রবলেমও এখান থেকে সলভ করতে পারি। যে কোনো একটা প্রবলেম ধরো করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে যে কোনো পরিবাহী রোধ 2 ওহম, অর্থাৎ অঙ্কটা যখন আমরা অ্যান্সার করব আমরা দেখব যে কি কি দেওয়া আছে। রোধ দেওয়া আছে 2 ওহম, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 ওহম। ঠিক আছে, তো বিভব পার্থক্য কত হলে, আমরা বিভব পার্থক্য কত জানি না, তাহলে ভি আমরা দিয়ে রাখবো একটা জিজ্ঞাসা চিহ্ন, কত হলে প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার হবে, অর্থাৎ প্রবাহ মাত্রা হবে আই ইজ ইকুয়াল টু, বলে দেওয়া আছে দেখো কতগুলো আছে 0.5, তো আই ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখে রাখি ভ্যালুটা 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার আমরা ফর্মুলাটা লিখি, আমরা ফর্মুলা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, এই ফর্মুলা তো মনে রাখতে হবে, তাই তো। তো এবার যা যা ডেটাগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিই, ভি এর জায়গায় কিছু দেওয়া নেই তাহলে ভি ভি রাখি, আই মানে কত দেওয়া আছে, আই মানে 0.5 দেওয়া আছে তাহলে আই এর জায়গায় 0.5 বসাচ্ছি, আর আর এর জায়গায় কত দেওয়া আছে, আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে বন্ধুরা 2 ওহম, তাহলে দেখো গুণ করলে কত আসছে 1 কি উত্তর হবে 1 ভোল্ট, তাই তো। তো বন্ধুরা আশা করি তোমরা এই প্রবলেম সলিউশনটা বুঝতে পারলে। এবার আমরা চলে যাচ্ছি কতগুলো কাজের জিনিস, এটা একটু মনে রাখতে হবে বন্ধুরা। দেখো এখানে আমি কিছু রাশি এবং তার একক এবং তার চিহ্ন লিখে রেখেছি, এগুলো তোমরা মনে রাখবে। যেমন আধানের একক হচ্ছে কুলম আর চিহ্ন হচ্ছে সি। আবার দেখো প্রবাহ মাত্রা, তার একক অ্যাম্পিয়ার, একক চিহ্ন হচ্ছে এ, ক্যাপিটাল এ। ওকে, আর বিভব প্রভেদ বা পোটেনশিয়াল, হ্যাঁ পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল যাই বলো কেন, তার একক হচ্ছে ভোল্ট আর চিহ্ন হচ্ছে ক্যাপিটাল ভি।
তড়িৎচালক বলেরও তাই, ভোল্ট ক্যাপিটাল ভি। আর রোধের হচ্ছে, খেয়াল করে দেখো, রোধের কিন্তু ওহম নাম, আর চিহ্ন হচ্ছে ওমেগা, এটা ক্যাপিটাল ওমেগা, এটাকে উল্টোনো টুপির মতো লিখতে হয়। তোমরা এটা প্র্যাকটিস করবে কি করে লিখতে হয়। তো স্টুডেন্টস, আশা করি আজ এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের কোন টপিকের উপর ভিডিও জরুরি, আমি তাহলে সেই টপিকের উপর ভিডিও বানাতে পারবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নইলে আমরা পরের যে ভিডিও আমি দেবো, পরের ক্লাসের লিঙ্ক, পরের ক্লাসের যে নোটিফিকেশন, সেটা তোমরা মিস করে যাবে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।